ছিল। এটা ছিল পরিষ্কার গণযুদ্ধ, এটা কোনো দলের যুদ্ধ ছিল না। গ্রামের মানুষ, এই গ্রামের মানুষই হলো মুক্তিযুদ্ধ শক্তি, এবং সেই জন্যই তারা বারবার অত্যাচারটা গ্রামেই করেছে। বিজয়ের মাস চর্চার আলাপে আমাদের অতিথি মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রশিদ। মাহবুব, আপনাকে স্বাগত চর্চার পক্ষ থেকে। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইসব অনুষ্ঠানে ভিআইপিরা আসেন। আমার মতো একজন ভিওপিকে, অর্থাৎ ভেরি অর্ডিনারি পার্সনকে ডেকেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনি আমাদের মুক্তিযুদ্ধের যোদ্ধা, অগ্রণী যোদ্ধা, এবং আজ আমরা ফিরে যেতে চাই 54 বছর আগের মার্চ ডিসেম্বরে 1971 সালে 25শে মার্চ পাকিস্তানিদের গণহত্যার পর 26শে মার্চ থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়। সে সময় আপনি সিরাজগঞ্জের একটি উপজেলায় দায়িত্বে ছিলেন। আপনার অভিজ্ঞতা যদি বলেন আমাদের দর্শকদের কাছে। প্রকৃতপক্ষে 1 মার্চ থেকেই বাংলাদেশ পাকিস্তানের মৃত্যুই হয়েছিল। কেননা 1 মার্চে আমি সরকারি কর্মচারী হিসাবে এসডি অফিসে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি যে লোকজন কাজ ছেড়ে চলে যাচ্ছে, কোনো কথা নেই, কোনো পিকেটিং নেই, দোকানপাট বন্ধ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারিনি পরে শুনলাম যে তখনই ইহাইয়ার একটা বার্তা রেডিও পাকিস্তান থেকে প্রচার করা হয়েছে যে তৎকালীন যে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে আমার দৃষ্টিতে মনে হয় সেদিনই তার প্রমাণ করে দিল যে তারা আর পাকিস্তানে নেই। সেদিন থেকে শুরু হয়েছে। আর 26শে মার্চে হলো পাকিস্তান বাহিনী নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং ওটাকে আমরা স্বাধীনতা দিবসের যুদ্ধ শুরু হলো বলেই মনে করি। 26 তারিখ আপনি কোথায় ছিলেন? 26 তারিখে মার্চে আমি আমার কর্মস্থল যে থানা, যেটা এখন উপজেলা বলা হয়, সেখানে এসে খুব ভোরে আমার সিরাজগঞ্জের রায়গঞ্জ খুব ভোরে আমাকে দারোয়ান এসে বলল যে এসডিও সাহেব ফোনে আপনাকে ডাকছেন। এসডিও ছিলেন একে শহীদ শামসুদ্দিন সিএসপি, যিনি শহীদ হয়েছেন এবং তিনি 1 মাস যুদ্ধ করেছিলেন। তো ফোনে ডেকেছে। তখন আবার ফোন একটাই, থানাতে পোস্ট অফিসে ডাল ঘোঁটার মতো ঘুটনি দেওয়া টেলিফোন। যাই হোক, আমি গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন যে উনি ঘোষণা শুনেছেন এবং বঙ্গবন্ধুর আহ্বান, যুদ্ধ শুরু হয়ে গেছে, এই বললেন। এবং আরও বললেন যে এসডিও ডিসি পাবনা, যিনি একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন, নুরুল কাদের, উনি প্রতিরোধ করছেন, আমিও করব, আপনার কি সিদ্ধান্ত? এবং উনি বঙ্গবন্ধুর বার্তার কথাটি ডিসি সাহেবের কাছে শুনেছেন। ডিসির কাছে শুনেছেন, ডিসি ওনাকে জানিয়েছেন, এবং সেটা আবার উনি আমাকে বললেন। তা আমি বললাম যে আমার তাৎক্ষণিক, আমি আর ভাবনা চিন্তা করিনি, তাৎক্ষণিক বললাম যে ঠিক আছে, আমি প্রতিরোধ শুরু করব। এই বলে আমি সোজা চলে এলাম আমার অফিসের সামনে। ইতিমধ্যে প্রচার হয়ে গেছে, বহু লোক জমে গেছে, তারা আমার কাছে শুনতে চায় কি ঘটনা। তা আমি বললাম যে ঘটনা কিছুই বলতে পারবো না, প্রতিরোধ শুরু হয়েছে এই বলে শুনেছি। এবং আমার সিদ্ধান্ত হলো যে আমি আজ থেকে, আমি কিন্তু 26শে মার্চে সকালে সোজা বলে দিলাম যে আজ থেকে আমি আর পাকিস্তান সরকারের কর্মচারী নই। এবং অফিসের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আমি স্বাধীন না হওয়া পর্যন্ত এই অফিসে আর বসবো না। এবং এটা আমার জন্য, এটা আমি মনে করি আমার জীবনের একটা অর্জন, যে আমি সে কথাটা রাখতে পেরেছিলাম। ঠিক 10ই জানুয়ারিতে আমি ওই অফিসে গিয়ে আবার জনগণের সঙ্গে মিটিং করে বলেছি যে আমি কথা দিয়েছিলাম, কথা রাখতে পেরেছি। ওই ঘোষণার পর কি করলেন? 26 তারিখে যে ঘোষণা দিলেন পরেই আমি আর এই অফিসে যাব না, হ্যাঁ, আমি আর পাকিস্তানিদের কর্মচারী নই, এরপর কাজ শুরু হয়ে গেল যে শুরু হলো। আমি ইতিমধ্যে থানায় গেলাম, গিয়ে থানায় যে কটা অস্ত্র ছিল
সে কটা অস্ত্র ছেলেদের মাঝে বিলিয়ে দিলাম, দিয়ে তারপর থেকে বিভিন্নভাবে সাংগঠনিক কাজ শুরু করলাম। আর আমার সঙ্গে সঙ্গেই তৎকালীন মহকুমা প্রশাসক শহীদ একে শামসুদ্দিন, উনিও বিভিন্ন থানাতে, ওনার হলো পুরো মহকুমার জুরিডিকশন, আমার হলো আমার থানা, আমরা আমাদের এলাকায় বিভিন্নভাবে প্রতিরোধের আয়োজন করতে পেরেছি, যদিও সেটার পরে পাকিস্তানি বাহিনীর কাছে টেকাতে পারিনি। প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা যদি বলেন। অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মি যমুনা পার হতে সময় নিয়েছে। প্রতিরোধ যুদ্ধ বলতে সত্যিকার অর্থে একটি, কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটি হলো যে বাঘাবাড়ি, এখন লোকে হয়তো ভুলে গেছে, ব্রিজ হয়ে গেছে, বাঘাবাড়ি নদীটা পার হতে হতো পাবনা উত্তরবঙ্গে হাইওয়ে যেতে। বাঘাবাড়ি ঘাটের দিকে ওরা এলো, আমরাও ওই দিক থেকে গেলাম, এবং নেতৃত্বে ছিলেন এসডিও সাহেব শামসুদ্দিন। প্রচণ্ড গোলাগুলি, এবং যে যা দেখলাম, যা বুঝলাম, তাতে যে আমাদের অস্ত্র কিছুই না ওর তুলনায়। ওরা যে কী মারে কী ছড়ে তড়িয়ে না, আমরা আমাদের কাছে ওই কয়েকজন আর্মি আমাদের বাহিনীতে পালিয়ে এসে যোগ দিয়েছিল, ওদের একজনের কাছে এলএমজি ছিল, ওটাই বরঞ্চ আমাদের হাইয়েস্ট অস্ত্র। তো এলএমজি দিয়ে আপনি কিছুক্ষণ কিছু লোককে ঠেকাতে পারেন, কিন্তু ওরা তো মারছে উপর থেকে সেই বোমার মতো কি যেন, আর বড় বড় কামান দেখাচ্ছে, কামান তো আমাদের কাছে নেই। ওই কামানের চোটে আমরা হটিয়ে আসতে বাধ্য হলাম। তারপরে ওরা অবশ্য পার হয়ে আসে। তো ওরা যখন যমুনা পার হয়ে ওপারে চলে গেলেন, এরপর আপনারা কি করলেন? না, যমুনা পার হয়ে ওরা আসার পর যখন আমরা বুঝলাম যে আমরা আর ঠেকাতে পারবো না, সমুখ সমরে আর টিকতে পারবেন না, তখন এসডিও সাহেব আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা এখন ছড়ে পড়বো এবং ভারতে গিয়ে আরও কিছু অস্ত্র সংগ্রহ করে সংগঠন করা যায়, এরকম একটা ধারণা নেওয়া হলো। নেওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা সিরাজগঞ্জ শহরের দখল ছেড়ে আমাদের বাহিনী যেটুকু ছিল ওদেরকে ডিসম্যান্টেল করে চলে গেলাম। এসডিও সাহেব ওনার বাড়ি টাঙ্গাইলে, উনি টাঙ্গাইলের দিকে গেলেন, আর আমি ওখানেই রয়ে গিয়েছিলাম, কারণ আমার সঙ্গে আমার পরিবার, স্ত্রী ছিল, স্ত্রী কয়েকজন ভাই বোন ছিল, এবং আমার স্ত্রী গর্ভবতী ছিল, যেটা আমার জন্য বড় একটা অসুবিধা হয়েছিল। এবং ভারত যেতে আমার সময় লেগেছে এই জন্য যে তখন রাস্তাঘাট প্রায় বন্ধ, ইতিমধ্যে পাকিস্তান বাহিনী তো সব দখলে। যেটি আমার ভুল হয়েছে তখনকার অভিজ্ঞতায়, যে এইভাবে না হয় আরেকটু সতর্ক হলে হয়তো আমার ফ্যামিলিরও কষ্ট হতো না, আমাদের এত কষ্ট হতো না। সেটা হলো যে পাক বাহিনী ইতিমধ্যে দেশটি তো তাদের দখল করে নিয়েছে, এত পুরো দেশটাই তো তাদের দখলে। কিন্তু বাঙালি প্রতিরোধের সময় যে মানে অসহযোগ যেটা দেখিয়েছিল, সেটা তো রক্ষা করা সম্ভব হয়নি। আর ইতিমধ্যে বাংলার ইতিহাস পড়ে দেখা যায় যে দালালের অভাব তো কোনোদিনই ছিল না। খুব অল্প দিনের ভিতরে কিছু দালাল তৈরি হয়ে গেল, এবং পাক বাহিনী যখন গ্রাম থেকে গ্রামান্তরে ঢোকা শুরু করলো। আমি একদিন এক গ্রামে লুকিয়ে থেকে দেখেছি, উল্লাপাড়া থেকে চান্দাইকোনা 16 মাইল পাক বাহিনী মেইন রাস্তার দুই ধারে যত বাড়ি ঘর দোকানপাট ছিল পুড়িয়ে দিয়েছে। আমি দূর থেকে বসে বসে দেখেছি। এবং রাতে ওরা যেখানে ক্যাম্প করতো, সেখান থেকে কি এক লাইট মারতো, বোঝা যেত না, কিন্তু মনে হয় যেন আমাকেও বোধহয় দেখতে পাচ্ছে। এরকম একটা সন্ত্রাস, টেরর প্রুফ ভয়াবহ দৃশ্য। এবং এরপর আপনি সীমান্ত পার হলেন কিভাবে? তার আগে একটু গ্রামের কথা একটু বলা দরকার। মানুষ অনেকে অনেক কথা বলে, যাদের বাড়িতে যুবক ছেলে এবং শিয়ানা মেয়ে রয়েছে, তারা রাতে ঘুমোতে পারতো না, এবং বাড়ির থেকে পালানোর জন্য ব্যাগ প্রস্তুত ছিল। আমি একটা বাড়িতে ছিলাম কয়েকদিন, সেখানে বড় একটা ইদারা ছিল। মহিলার মনে আছে পরিষ্কার, তার মেয়েদেরকে নির্দেশ দিয়েছিল যে পাক বাহিনীকে দেখার সঙ্গে সঙ্গেই কুয়োতে ঝাঁপ দিতে হবে, তোমরা সব কুয়োতে ঝাঁপ দেবে। এরকম অবস্থায়, ভয়াবহ পরিস্থিতিতে বাংলার মানুষকে
এই 9টি মাস কাটাতে হয়েছে। মানে কোনো নেতৃত্ব নাই, কোনো নির্দেশ নাই, কিন্তু সাধারণ মানুষ মানে এটা তো সত্যিকার অর্থে গণযুদ্ধ ছিল। এটা ছিল পরিষ্কার গণযুদ্ধ, এটা কোনো দলের যুদ্ধ ছিল না। দলের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু, তার পার্টি ভোট হয়েছে, সবই ঠিক আছে। 26শে মার্চের পর থেকে বিজয় অর্জন পর্যন্ত এটা পুরো আপনার জনগণের প্রতিরোধ, সাহায্য, সহযোগিতা। অনেক স্বীকার করেছেন, যেমন লেনিন তার বইতে লিখেছেন, আমাদের লেনিন আমি বলছি, ছাত্র নেতা ছিল পাকিস্তানের, যে রাত্রিতে কয়েকজন যুবক তাদেরকে অস্ত্র এবং নদী পার করে দিল। তো ও দুঃখ করে বলেছে যে তার আর খোঁজ জানি না আমরা। এরকম অবদান। যেমন আমি এক চরে আশ্রয় নিয়েছিলাম 5-6 জন পরিবার নিয়ে, সূচিভেদ্য অন্ধকার, ইচ্ছে করলে তারা গলা কেটে ফেলে দিয়ে যা কিছু ছিল যমুনাতে নিয়ে নিতে পারতো। তা তো নয়, 2 দিন খাইয়েছে, এবং খাওয়ার পরে যখন আমি কিছু টাকা দিতে চেয়েছিলাম তখন বলছে আপনারা এত কষ্ট করছেন। তখন আমাকে নিজেই লজ্জা লাগলো, এবং আজ পর্যন্ত তার খবর নিতে পারিনি বা তার সাথে আর দেখা হবে না। এভাবেই বাংলার মানুষ মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করতে হয়েছে। জনযুদ্ধ কেন আমি এই জন্য এতগুলো কথা বলছি, যারা একটু বিত্তশালী ছিল আপনি খেয়াল করে দেখবেন যে শহরে কিন্তু পরের দিকে আর খুব একটা পাকা আর্মি জ্বালাতন করেনি। আপনার ঢাকা শহরে কি পড়েছিল? বস্তি পড়েছিল। ঢাকা শহরে কিন্তু ধানমন্ডিতে কোনো ক্ষতি হয়নি, গুলশানে কোনো ক্ষতি হয়নি, বেলি রোডে কোনো ক্ষতি হয়নি। মানে যেখানে গরিব মানুষ ছিল, একেবারেই ভাসমান মানুষ ছিল, যারাই বিত্তশালী তারাই একটু সম্পদের জন্য সুবিধা করেছিল। ঢাকা 9 মাস দেশ চলেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি চলেছে, কিন্তু গ্রামের মানুষ স্বস্তি থাকতে পারেনি, হাট বাজার করতে পারেনি। একদিন কাজীপুরে আমি বসে রয়েছি, যেখানে গ্রামে লুকিয়ে রয়েছে, শুনলাম যে কাজীপুর সদরে আর্মি এসে কয়েকজন লোককে মেরে থুয়ে চলে গেল। তারা বুঝেছিল যে এদেশে জনসাধারণ হলো এই মুক্তিযুদ্ধের শক্তি, মানে গ্রামের মানুষ, এই গ্রামের মানুষই হলো মুক্তিযুদ্ধের শক্তি, এবং সেই জন্যই তারা বারবার অত্যাচারটা গ্রামেই করেছে। গ্রামের সাধারণ মানুষ, কৃষক, তারা তো কোনোদিন অস্ত্র হাতে নেয়নি, নেয়ার প্রয়োজন হয়নি। তারা কিভাবে যুদ্ধে যুক্ত হলেন, যুদ্ধে অংশ নিলেন? এটা বিভিন্নভাবে এসেছে। যেমন তারা রাতে গোপনে মুক্তিযুদ্ধকে এগিয়ে আনতে সাহায্য করেছে, তারপর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, পথঘাট চিনিয়ে দিয়েছে, এইভাবে তারা করেছে। এবং পাক আর্মি অবস্থান কোথায় আছে এই খবরগুলো জানিয়ে দিয়েছে। আমাদের যখন প্রশিক্ষণ শুরু হলো, যেটা আমি পরে ওখানে গিয়ে দেখেছিলাম, তখন তো কিছু কিছু ছেলে অস্ত্র নিয়ে চলে আসতো দেশের ভেতরে, তাদেরকে লোকেশন বলে দেওয়া হতো যে এখানে পাক বাহিনী আছে বা আসতে পারে, এসব সম্ভাবনা তারা এইটা পাকিস্তানি সরকার জানতো বলেই এত বেশি গ্রামের অত্যাচার করেছে। এত বেশি গ্রাম কোনো যুদ্ধে বোধহয় পোড়ানো হয় না। যেমন একটি উদাহরণ দেই, ইয়াহিয়া খানের পিআরও ব্রিগেডিয়ার এয়ার খান ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল, তো তখন কিছু জব দেখে যে একটা গ্রাম জ্বলছে। তখন তার সাথের লোককে বলল যে কি এটা? তো বলছে যে দুষ্কৃতকারীদের ফ্ল্যাশ আউট করা হচ্ছে। তো বলছে এটা কি নিয়ম? তখন অবশ্য সে স্বীকার করেছে যে হ্যাঁ, এটা বেশি হয়ে যাচ্ছে, এবং ধর্ষণও করছে, লুটও করছে পাকিস্তানিরা। এ কথাটা পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের সেনার জেনারেল এয়ার খানকে বলেছে। মানে সম্প্রতি আফসান চৌধুরী, ইতিহাসবিদ এবং গবেষক, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছেন, তিনি চর্চার সাক্ষাৎকারে বলেছিলেন যে মুক্তিযুদ্ধে পুরো এবং গ্রামের মুক্তিযুদ্ধে, গ্রাম অঞ্চলের যুদ্ধে নারীর যে ভূমিকা ছিল, যে তারা যে মুক্তিযুদ্ধেতে আশ্রয় দিয়েছে, খাইয়ে পড়িয়ে তাদেরকে যুদ্ধের প্রস্তুত করেছেন, মানে এটা একটা অসাধারণ ভূমিকা ছিল। কিন্তু আমাদের যুদ্ধের গবেষণায় সেটা সেভাবে আসেনি। এমনকি নিজের বিছানায় রেখে দিয়ে আত্মীয় পরিচয় দিয়েও রক্ষা করেছে এই নারীরা। তারা বড় আশ্রয় ছিলেন, বড় আশ্রয় মুক্তিযোদ্ধাদের। হ্যাঁ।
আচ্ছা, বিশেষ করে গ্রামে ওই ডুলি টুলি বড় বড় জিনিস রাখার জন্য বলে, তার ভেতরে আশ্রয় দিয়েছে, হয়তো ওরা এসছে দেখছে নাই চলে গেছে এভাবে। তারপর গ্রামের পুরুষ সদস্য যারা এই পরিবারের, তারা হয়তো ভয়ে চলে গেছে, কিন্তু নারী কিন্তু ঘর ছেড়ে চলে যান। তিনি কিন্তু ওই সবসময় প্রস্তুত ছিলেন যে কোনো সময় আক্রমণ হতে পারে, কিন্তু ঘর ছেড়ে যাননি। আচ্ছা, এরপর আপনার আত্মগোপনের অবস্থা, মানে আত্মগোপনে অনেক দিন থাকতে হয়েছে। তারপর আপনি সীমান্ত পার হলেন কিভাবে, এবং কিভাবে যে ওখানে মুক্তিযুদ্ধ ক্যাম্পে যুক্ত হলেন? পথ ঘুরে ঘুরে যাওয়া সে এক অদ্ভুত ব্যাপার, সীমান্ত পার হওয়া। কতদিন লাগলো যেতে? আমার বাড়ি থেকে সীমান্ত বোধহয় 30 মাইল হবে, তো পুরো 2 দিন লেগেছে। এবং বিপদ হলো যে কখনো বলে জোরে যাও, কখনো বলে আস্তে হাঁটো, এইভাবে পার হয়েছি। এবং গিয়ে আমি ইয়ুথ রিসেপশন ক্যাম্পে প্রথমে রিপোর্ট করি, যাই। এটা কোথায়? বালুরঘাটে। বালুরঘাট। কারণ আপনি হয়তো জানেন যে আমার সংখ্যা মনে নেই, 32-33 এরকম বলে, সীমান্ত বরাবর ইয়ুথ রিসেপশন ক্যাম্পগুলো ছিল। এখানে আমাদের ছেলেরা যেত এবং ওখান থেকে তাদের যোগ্যতা অনুযায়ী, অবস্থার অনুযায়ী, রাজনৈতিক বিবেচনায় কেউ হয়তো উচ্চ প্রশিক্ষণে গেছে, কেউ আবার কিছু অস্ত্র নিয়ে চলে আসছে। বিশেষ করে আমি অস্থিরতা দেখেছি তরুণদের মধ্যে। তারা বলে যে আমাদের ট্রেনিং লাগবে না, অস্ত্র দেন, আমরা চলে যাব। এবং অনেকে হয়তো জানেন না, এটা খুব কষ্ট করেছে। একটা ক্যাম্পে আমার কথা বলতে জল আসে, একটা ক্যাম্পে শুধু মরিচ পেঁয়াজ দিয়ে এই ছেলেগুলো ভাত খেতে দেখেছি আমি, ওদের সঙ্গে আমিও খেয়েছি। এরকম পুরোপুরি পর্যাপ্ত পরিমাণে অর্থ কিন্তু পাওয়া যায়নি, মানে খাদ্য কখনোই পায়নি, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি। আবার শীত আসলে শীতের বস্ত্রেরও কষ্ট পেয়েছে। এইভাবে কিন্তু এই সাধারণ ছেলেগুলো যুদ্ধ করেছে। আপনার ক্যাম্পের অভিজ্ঞতা বললেন? হ্যাঁ, আমি আমার ক্যাম্পের অভিজ্ঞতাই বলছি। কিন্তু সেখানে একটা অভিযোগ আছে যে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, ছাত্রলীগের সমর্থক ছিল, এর বাইরে বিশেষ করে বাম ঘরানার যে মানুষ বা যে যুবকরা গিয়েছে, তরুণরা গিয়েছে, তাদের ওই অনুমতি পেতে সমস্যা হয়েছে এবং অনেকে পায়নি, কারণ এটা অনুমতিটা দিতেন স্থানীয় এমপি। এখানে কথাটা ভালো, আপনি জিজ্ঞাসা করে খুবই ভালো করেছেন। একটা সমস্যা হয়েছিল যে তখন পশ্চিমবঙ্গ সরকার তথা ইন্দিরা সরকারই বলবো কাঁপছিল নকশালের ভয়ে। আর এই কাজটাই বোধহয় আওয়ামী লীগের কিছু নেতা বলেছে যে আমাদের ওখানে এরকম আবহাওয়া হয়েছিল, কেননা পাবনা, কুষ্টিয়ায় চারু মজুমদারের অনেক শিষ্য ছিল। তো যার ফলে এই আমি নিজে ভুক্তভোগী। যেমন আমি এমপি সাহেব ছিলেন, আমি প্রথম যে ক্যাম্পে ছিলাম, কদিন যাওয়ার পর বগুড়ার কটা ছেলে এলো, আমি তাদেরকে সোজাসুজি ঢুকিয়ে দিয়েছি। তো এমপি সাহেব পরে এসে রাগ করলেন যে এরা তো এদেরকে নিয়েছিল তো ছাত্র ইউনিয়ন। বগুড়াতে আবার বামপন্থী দল খুব শক্তিশালী ছিল, যদি ভোট যাই হোক না কেন, নেতৃত্ব এবং ছাত্র নেতৃত্ব দুটোতেই বামপন্থীরা খুব শক্তিশালী ছিল। তো আপনারা এদিকে নিয়েছেন কেন? তা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যে এটা কেন প্রশ্ন করলেন, যেখানে গোটা জাতি যুদ্ধ করছে সেখানে এটা কেন বৈষম্য করা হবে। যাই হোক, আমি পরে সতর্ক হয়ে গেলাম। তখনই শুনলাম আমার এক বন্ধু, সে এমসিএ আওয়ামী লীগের, সে বললো দেখো তুমি এটা কেয়ারফুল থেকো, যদি কিছু বলে তাহলে আবার ভারত সরকার তোমাকে ধরবে। কেন ভারত সরকার তখন খুবই আতঙ্কিত বাম ইয়েতে নকশালদের নিয়ে, যে কারণে দেখেছি ওখানে যে পুলিশের রিভলভার এবং রাইফেল শিকল দিয়ে বটিতে বাঁধা, যাতে করে নকশালরা মেরে ফেলতে পারে কিন্তু অস্ত্রটা যাতে না নিতে পারে। অস্ত্রের মূল্য মানুষের জীবনের চেয়েও ছিল, এটাও দেখেছি। এরপরে আপনি মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত হলেন কিভাবে কলকাতায়? এখানে আবার আর একটা, এখানে এভাবে যাওয়ার পর দুটো ক্যাম্পে কিন্তু আমি ছিলাম। প্রথমে ওনার ওখানে ছিলাম, তারপর হলো বালুরঘাট, আর একটা হলো মারংটিলা ক্যাম্পটার নাম। আসাম এবং মেঘালয় যে ভাগ হয়েছিল একদম কাছাকাছি সীমান্তে। অ্যাকচুয়ালি যেটা পপুলারলি সবাই চেনে মানকার চর, ওই মানকার চরের কাছেই। সেখানে গিয়ে একদম নতুন একটা ক্যাম্প করা হলো, যেটা তাকে বলে হাতে গড়ে তুলেছিলাম। বেশ উপভোগ করছিলাম ছেলেদের এই প্রাণ উৎসাহ। তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে
তাদের কলেবর বৃদ্ধি করছে, সেই হিসাবে আমাকে ডেকে পাঠালো যে তোমাকে সচিবালয়ে যোগ দিতে হবে। তখন আমি ওখানে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার যোগ্যতা অনুযায়ী সহকারী সচিব ছিলাম। তা তখন আমার চাকরি কেবল 3-4 বছর হবে। তবে ওরা অবশ্য আন্ডার সেক্রেটারি বলতো, যেহেতু ইন্ডিয়া তখন আন্ডার সেক্রেটারি চলে গেছে, এই হিসাবে সরকারের সঙ্গে যোগ দিয়েছি। তারপর ওই সরকারের যদি আপনার অভিজ্ঞতাটা একটু বলেন। সরকারের অভিজ্ঞতা বলতে কি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আপনি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের ওই কিছু জায়গা স্বাধীন, মানে অটোমেটিক স্বাধীন ছিল, যেমন রংপুরের 2-1টা জায়গা, ভুরুঙ্গামারি এই ধরনের একেবারে সীমান্তবর্তী এলাকা, তবে হাতিবান্ধা, এরকম কত জায়গা ছিল। ওই সব জায়গার পোস্টিং টোস্টিং নিয়ে দেখা। আর বিশেষ করে এই দায়িত্বটাও আমাদের উপরই পড়েছিল যে যারা মানে ন্যূনতম যাতে অস্ত্র কিছু যাতে করে পাওয়া যায়, মুক্তিযোদ্ধাদের এ ব্যাপারে খোঁজখবর নেওয়া, রিপোর্ট দেওয়া, এগুলো নিয়ে মূলত কাজ ছিল। কিন্তু তখন কি আপনি এই মুজিবনগর সরকারের মধ্যে, মুজিবনগর তখন বাংলাদেশ সরকারই, এটা কেউ মুজিবনগর বলে, কেউ অস্থায়ী সরকার বলে, আসলে এটাই তো প্রথম সরকার, এটাই বাঙালি সরকার, এটাই এখনো আছে। এটা এখন 10ই এপ্রিল যে সরকারটা গঠন হলো, যেদিন সব এমপিরা, নির্বাচিত এমএনএ এবং এমপিরা নিজেদেরকে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদে কনভার্ট করলো, করে সেই সরকার গঠন করলো। এবং সেইটাই সরকার, সেই সরকারই দেশ পরিচালনা করেছে এবং বাংলাদেশ সরকারই দেশ স্বাধীন করেছে এবং যুক্তভাবে চুক্তি করা, এটা তো বাংলাদেশ সরকারকে, ভারত সরকার বাংলাদেশ সরকারকে সরকারের সঙ্গে চুক্তি করেছে। এবং যৌথ বাহিনীতে যুদ্ধ আত্মসমর্পণ যেটা করে, সেখানে তো যৌথ বাহিনীর কথাই বলা আছে। আচ্ছা, যেটা বলছি, এই যে সরকারের ভেতরে পরবর্তীকালে নানা রকম বিরোধ, ঝগড়া এবং অবস্থা পরিবর্তন, মানে নীতিগত পার্থক্যের কথা এসেছে। যেমন খন্দকার মোস্তাকের নেতৃত্বে একটা অংশ যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছিল যে পাকিস্তানের সাথে কনফেডারেশন করা যায় কিনা। আবার তাজউদ্দিন আহমদ, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি এর বিরুদ্ধে ছিলেন। তিনি এর বিরুদ্ধে, তার প্রতি এই কনফেডারেশন যাতে না হয়, এ কারণে খন্দকার মোস্তাককে জাতিসংঘে পাঠানোর যে প্রস্তাব ছিল সেটা বাতিল করে আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠালেন। আপনারা তখন কি এই মুজিবনগর এই সরকারের মধ্যে যে টানাপোড়েন, এটা কি কোনো আঁচ করতে পেরেছেন বা কোনো? এই ব্যাপারটা অনেকটা ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমরা সেটা আজ করতে পারবো না। 2-4 সরকারি কর্মচারী, আমরা যারা সেক্রেটারি ছিলাম, জি, তাদের ভেতরে মনে হয় 2-1 জন ছাড়া সবাই তখন বাংলাদেশ সবই স্বাধীন হবে এটাই চাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার খবর পেয়েছি এবং যে মোস্তাক ষড়যন্ত্র করছে, যে জন্য তাকে সরানো হলো। এবং শুধু ওইটুকুই নয়, ইভেন তরুণ সমাজেরও একটা অংশ তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে বিরোধিতা করেছিলেন। কিন্তু তারা তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে বিরোধিতা করেছিলেন, কিন্তু তারা কি বাংলাদেশ স্বাধীন হোক এটা কি চায়নি? না, সেটা তারা ছিল, তাদের স্বাধীনতার বিরোধী ছিল না। তো তাদের নেতৃত্ব হলো, তাদের কথা হচ্ছে তাজউদ্দিনের নেতৃত্ব নয়। এবং তারা কি মাথায় ঢুকেছে যে এইভাবে বিপ্লবী কাউন্সিল করা হোক, বিপ্লব দেওয়া হবে, এরকম লেজবিহীন, মাথামণ্ডবিহীন বিপ্লব দিয়ে কোনোদিন কোনো দেশ স্বাধীন হয়েছে কোনো যায় না। প্রত্যেকটা দেশ স্বাধীন হয়েছে, তার একটা সরকার থেকেছে, তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই যুদ্ধ চালিয়েছে। এ কথা কী করে তাদের মাথায় এসেছিল আমি জানি না। সে সময় মুজিব বাহিনী এবং মুক্তি বাহিনী, যেটি সরকারের নিয়ন্ত্রণে ছিল, মুক্তি বাহিনী সরকারের তত্ত্বাবধানেই মুক্তি বাহিনী গঠিত এবং তারা যুদ্ধ পরিচালনা করেছে। আবার মুজিব বাহিনী আলাদাভাবে করেছে। এই দুটোর মধ্যে তখন এখন আমরা তো অনেক কিছু দেখি, তখন আপনাদের মধ্যে যারা মুজিব সরকারের অংশীজন ছিলেন, তারা তখন এই বিষয়টি কিভাবে দেখেছেন বা আলোচনা হয়েছে, বা এটার বিষয়ে মানে ভেতরে কোনো রকম টানাপোড়েন সৃষ্টি হয়েছে কি? আমাদের সরকারি কর্মচারীদের ভিতরে সমস্যা, কর্মকর্তাদের ভিতরে ছিল না। আমরা বুঝেছিলাম যে এদের তরুণদের একটু বেশি বয়সের কারণে হয়তো হবে আস্ফালন, কিন্তু তাদের এটা অবাস্তব। একটা দেশ স্বাধীন হতে গেলে একটা সুস্পষ্ট যোগ্য সরকার লাগে, তার মাধ্যমেই ওদের স্বাধীন হয়। এলোমেলো হলে ভূঁইয়া তৈরি হতে পারে, যেমন 12 ভূঁইয়া ছিল 24টা ভূঁইয়া হতে পারত, সেটা এক জিনিস।
দেশ করতে গেলে এইটাই পদ্ধতি, এইটাই নিয়ম। এই ব্যাপারে আমাদের ভেতরে কোনো অসুবিধা ছিল না। আপনি যুদ্ধ তো মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর কমান্ডারদের নেতৃত্বে। তখনকার সামরিক নেতৃত্ব যারা সেক্টর কমান্ডার ছিলেন, সেনাপ্রধান ছিলেন এম.এ.জি. ওসমানী, আর বেসামরিক যে প্রশাসন অর্থাৎ সরকার, এর মধ্যে কোনো রকম টানাপোড়েন, কোনো রকম বিরোধ লক্ষ্য করেছেন কিনা তখন? মানে বুঝেছি আপনার কথা। না, সেই সময় আমাদের প্রশাসন সিভিল যেটা ছিল, যে রকম সেক্টর ছিল এরকম আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটও ছিল। তা আমাদের ভেতরে এ নিয়ে কোনো, তাদের নেতৃত্বই তখন সেক্টর কমান্ডাররা মেনে নিয়েছেন, আপনাদের সরকারের নেতৃত্বই তো তারা মেনে নিয়েছেন এবং এটার মধ্যে এটার ভেতরে কোনো সমস্যা তৈরি হয়নি। যে সমস্যা হয়েছে এটা পরবর্তীকালে এটা তো পরবর্তীতে অনেক কিছু হয়েছে। আর ওখানে যেটুকু হয়েছিল সেটুকু তো হলো যে ওই তরুণদের তথাকথিত বিপ্লবী পদ্ধতি, এটা নিয়ে তারা কিছুটা লাতন করছে। এটার ব্যাপারে আবার একটু সমস্যা হয়ে গেল। আপনি যে মুজিব বাহিনীর কথা বলেছেন, আলাদাভাবে কোনো বাহিনীর দরকার ছিল না করা, যেটা শুনি। এটি নিয়ে আমি অথেন্টিক কিছু বলতে পারবো না, তবে আমরা যেটুকু জানবার চেষ্টা করেছি সেটুকু হলো যে এইসব নেতারা নাকি বুঝিয়েছিল, ওদের অনেক কজন জেনারেল ছিল এই এলাকায়, যে এরা বেহাত হয়ে যাবে যদি, আর এখন যদি যুদ্ধ একটু দীর্ঘায়িত হয়ে যায় তাহলে বাম এদের হাতে চলে যাবে, এরকম শঙ্কা তখন ছিল যে একটু দীর্ঘায়িত হলে তখন এই জাতীয়তাবাদী শক্তির হাতে নেতৃত্ব নাও থাকবে না, এটা ওরা নিয়ে নিতে পারে। আর ভারতের তো ওই ভয় রয়েছেই, ভারত সরকারের চাইনিজ আপনার এই নকশাল আন্দোলন, বামপন্থী আন্দোলন তো তাদের ছিলই। তাদের ভিতরে একজন নাকি উৎসাহ নিয়ে এই মুজিব বাহিনী গঠন করেন, অন্যথায় কোনো প্রয়োজন ছিল না। আপনি যে মন্ত্রণালয়ের কাজ করেছেন সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এইচ.এম. কামরুজ্জামান, তারপর ত্রাণ পুনর্বাসন অর্থ দায়িত্বে ছিলেন মনসুর আলী, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ জনপ্রশাসন সহ দায়িত্বে ছিলেন। তো এই যারা সরকারে যারা ছিলেন, মানে সরকারের শীর্ষস্থানীয় দায়িত্বে যারা, এক মোস্তাক আহমদ ছাড়া অন্যদের মধ্যে কোনো বিরোধ বা কোনো রকম মতবিরোধ ছিল? মোস্তাককে আমরা ওই জন্য খুব একটা দেখতেও পারিনি, কারণ মোস্তাকের ব্যাপারটা বেশ আগেই জানা গিয়েছিল। তাকে অফ করে দেওয়া হয়েছে। মাহবুব আলম চাষি আর একজন সেক্রেটারি ছিল, তাকেও সরানো হয়েছে। এরা যে আসলে আলোচনা মানে আপনার ষড়যন্ত্র করছে বা আমেরিকানদের সঙ্গে, এটা আমরা ওপেন বললাম, আগেই বলেছে ওপেন সিক্রেট ছিল। এক্ষেত্রে ভারতের সরকারের কোনো ভূমিকা ছিল কিনা এই? আমার মনে হয় না ভারত সরকারের কোনো ভূমিকা ছিল, তবে ওই ভারত সরকারের আর্মিদের ভেতরে এইটা ঢোকার ফলে এটুকু ঘটনা ঘটেছে, একটা বাহিনী গঠন করতে দেয়া আর কি। 16ই ডিসেম্বর যেদিন পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং ঢাকায়, ওই দিনের আপনার স্মৃতি বা ওই দিন কোথায় ছিলেন? কলকাতায়? আমি তখন কলকাতায়। ওই দিনের আনন্দ স্মৃতি যাই কিছু তো ভোগ করতে পারিনি, তবে যে মুহূর্তে পাকিস্তান সারেন্ডারের কথা বললো সেই দিন থেকে তখন বুঝলাম যে আমরা একটা দেশের নাগরিক হিসাবে আজকে কথা বলতে পারছি। সেটি স্বীকৃতি দেওয়ার দিন থেকেই আমাদেরও একটা স্বীকৃতি হয়ে গেল। 6 ডিসেম্বর স্বীকৃতির পর থেকে আমাদের অস্তিত্ব, নিজেদের আস্থা এবং আমাদের প্রতি ভারতীয়দেরও একটা শ্রদ্ধাবোধ যে একটা দেশ স্বাধীন করতে পারবো আমরা, এটা অনেকেই বিশ্বাসই করতো না। ভারতীয়রা মনে করতে যে কীভাবে কী করবে, ঠাট্টা করতো দু এক সময়, দাদা কোন আর যাবেন কি না। আমরা বলতাম যে দেখেন। তো 16ই ডিসেম্বরের স্মৃতি, 16ই ডিসেম্বরে বললাম তো যে সেদিন আমাদের যে আনন্দ স্মৃতিটা ব্যক্ত করা চাইতে অনুভব করাটাই বোধহয় বেশি মনে হয়। ফিরে আসলেন কবে? ফিরে এলাম 25শে ডিসেম্বর, কেননা ওখানে পোস্টিং অর্ডার দিতে হলো। আর বললো যে মাইন আছে, রাস্তা ক্লিয়ার করে আর্মিরা ক্লিয়ারেন্স দেবে, তারপর তোমরা যাবে। কারণ আমরা সবাই তো বাই রোডে এসছে, শুধু ক্যাবিনেটটা এসছে প্লেনে।
তো রাস্তাঘাট তো ওই মানে বিধ্বস্ত ছিল, মানে বিধ্বস্ত ছিল, আর বললো যে মাইনগুলো আছে এগুলো ক্লিয়ার করতে হবে। ফিরতে কতদিনই ফিরলেন? ওই মানে আপনার যে কর্মস্থল রায়গঞ্জে হ্যাঁ। আবার ফিরে আসলেন? অ্যাকচুয়ালি আমাকে বললো পাবনার পোস্টিং দিয়েছিল। আচ্ছা, পাবনায়। সোজাসুজি পাবনা আসতে হয়েছে। পাবনা এসেছে আমি 25 তারিখে, 25শে ডিসেম্বর। আর তারপরেও যাওয়া যায় না, কারণ এই সময়ে অফিসার কম, কাজকর্ম রয়েছে। আর একটা সমস্যা হয়ে গিয়েছিল, ওই যারা চাকরি করছে তাদেরকে ছেলেপেলে গিয়ে ঝামেলা করে। তো ফলে আমাদের মতো 2-4 জন যারা ছিলাম তাদেরকে সামলাতে হয়েছে বেশি। যেমন এইচডি সাহেব পরিষ্কার বলেছিলেন যে আপনি দায়িত্ব নেন। তাই বললাম যে এভাবে তো হয় না, সরকারের অর্ডার লাগবে, তবে আপনার কাজগুলো আমি করে দিচ্ছি। এর মাঝে ফার্স্ট সময় করে এই 10ই জানুয়ারি আমি রায়গঞ্জে আসি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে। এটি আমি জীবনে বড় সাফল্য। তারপর 10 তারিখ কি আনুষ্ঠানিকতা ছিল কোনো? ওদিন জনগণ এসেছিল, সভা হয়েছে, ওখানকার নেতারা আমাকে যথেষ্ট কি বলবো সম্মান দেখিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে, এটা করেছে। শেষ প্রশ্ন, মানে শেষের দিকে আমরা আলোচনার, 54 বছর আগে মুক্তিযুদ্ধে যে বিজয় নিয়ে আসছেন, আজকে 54 বছর পর বিজয়ের মাস ডিসেম্বর, এর মধ্যে নানা চড়াই উতরাই, নানা উত্থান পতন হয়েছে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে আজকের আপনার অনুভূতি কী? দেখেন, যে প্রত্যাশা ছিল বাংলাদেশ স্বাধীন হলে যা হবে, সে প্রত্যাশা থেকে প্রথম থেকেই আমরা হোঁচট খাওয়া শুরু করেছি। এর মাঝে এত চড়াই উতরাই উঠেছে এবং একটা পর্যায়ে খুব কষ্ট লাগে যখন আমি ইদানিং এই বছরই প্রথম খেয়াল করলাম যে মুক্তিযুদ্ধর মূল্যায়ন কতটা করতে হবে। এবং ইতিমধ্যে তো 5ই আগস্টে এক বিপ্লব হয়েছে, তার অবস্থান এ সম্পর্কে আমি একটা লেখাতেও লিখেছি। অবস্থান দুই জিনিস। 5ই আগস্টে একজন ফ্যাসিবাদকে, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা, তার আগে এরশাদকে আধা ফ্যাসিবাদ বলে চেষ্টা করা হয়েছে। আবার হয়তো 10-15-20 বছর পরে এরকম পরিস্থিতি আসতে পারে, এটি এক জিনিস। কিন্তু মুক্তিযুদ্ধ, যে যুদ্ধে সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করে ত্যাগ স্বীকার করে এবং দেশ স্বাধীন করেছে, পৃথিবীর ইতিহাসের মানচিত্রে বাংলাদেশ বলে একটা দেশ প্রতিষ্ঠিত হলো। বাঙালির তো কোনো নিজস্ব কোনো দেশ, আমরা যেসব মানে আমরা কখনো স্বাধীন ছিলাম না। ওই আপনার সে বারবহিয়া বা এসব, এটা কিছুই, বারবহিয়ার কথা বলেন কিংবা সিরাজদৌল্লা বলেন, বাঙালি তো না, এসব তো কিছু না। ছিলাম আছি, এমনকি যে যখন পারছে এসেছে নিয়েছে, কিন্তু আজ তো সেটা নয়। বাঙালির একটা দেশ, এ দেশ নিতে পারবে সব মানুষকে নিঃশেষ করে দিয়ে, তার সাথে দেশ বিলীন হতে পারে না। শুধু বাঙালি না, বাংলার ভাষাভাষীর বাইরে যে মানুষ আছে, যেমন পার্বত্য চট্টগ্রাম বা সমতলের যে আদিবাসী, আমি তাদের সবাইকে মিলেই, আমি বাংলাদেশ বলছি, পুরোপুরি পুরো বাংলাদেশের মানুষ, এই জনগোষ্ঠী একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে, সেটা বলছি। সেখানে চাওয়া পাওয়ার কিছু পার্থক্য, সেখানেও কিছুটা ভুল ভ্রান্তি হয়েছে। যেটুকু বিভাজন মাঝে মাঝে মনে হয়, বা মানে অবাঙালিদের ব্যাপারে, আমি অবাঙালি বলতে বাংলাদেশের অবাংলা ভাষাভাষী, তাদের ব্যাপারেও আমাদেরও, এমনকি যে জনগোষ্ঠী, ধরেন বিহারি জনগোষ্ঠী বলে যারা পরিচিত, যারা যেতে পারেনি, যারা এদেশেই থেকেছেন এবং এদেশেই স্বাধীনতা উত্তর কালে যাদের জন্ম, তারা তো কোনো অপরাধ করেনি। তাদের জন্য আমার কষ্ট হয় যে পাকিস্তান সরকার অপশন চাইলো, অথচ তাদেরকে আর তারা কি অধিকার, না বাংলাদেশি না পাকিস্তানি, এই যে একটা অবস্থার, এর অবসান হওয়া দরকার। এবং যারা এখানে আছে তারা এখন বাংলাদেশি, আর বিহারি নয়, এইটাকে আমাদের গ্রহণ করা উচিত। মহোদয়, আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই বিজয়ের মাসে। আমরা এতক্ষণ কথা বললাম মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রশিদের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।